শ্রী ঠাকুর শ্রী শ্রী মা শ্রী শ্রী স্বামীর চরণে প্রণাম জানাই। আমি আজকের এই মহারাষ্ট্রের যে উৎসব মানে বর্ষের প্রথম দিন মানে বেঙ্গলে যেমন পয়লা বৈশাখ গুড়ি পার সেখানে থাকতে পেরে সেই উৎসবটা দেখতে পেরে আমি খুব খুশি হয়েছি। বাংলাদেশে একরকম বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গায় তাদের একটা দিন থাকে বৎসরের প্রথম দিন, তার উৎসব, তার পূজা পাঠ সব রকম হয়। তো সেটা দেখে আমার আজকে খুব ভালো লেগেছে। আপনারা জানেন, সকলেই পড়েছেন, জেনেছেন, এখানে আসেন। ঠাকুর এবং মা শ্রীরামকৃষ্ণদেব এবং শ্রী শ্রী মা সারদা দেবী বাংলাদেশে এক অখ্যাত গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু আজকে শুধু বাংলাদেশ নয়, সারা ভারতবর্ষও নয়, সারা পৃথিবীতে সেই ক্ষুদ্র গ্রামের মানুষ দুটি জগৎ বিখ্যাত, জগৎ পিতা জগৎ জননী হয়ে গেছেন। কি অদ্ভুত লাগে ভাবতে। যেখানেই যাই না কেন, যে কোনো পরিবেশে যাই না কেন, কিভাবে ভগবান সকলকে তাদের দিকে আকর্ষণ করে নিয়ে আসছেন সেটা দেখতে পাই। আজকে আপনারা যে পুনাতে শ্রী সারদা মঠ দেখতে পাচ্ছেন, 1954 সালে 2রা ডিসেম্বর শ্রী সারদা মঠ প্রতিষ্ঠিত হয়। স্বামীজি চেয়েছিলেন মেয়েদের জন্য কিছু করার জন্য। মানে স্বামীজি যখন ছিলেন সেই যুগে, তখন মেয়েদের অবস্থা আজকের মতো ছিল না। আজকের মানুষ, আজকের মেয়েরা বিশেষ করে, এবং সাধারণ মানুষও কেউ বুঝতে পারবে না তখনকার দিনের এই অবস্থার মধ্যে শুধু মেয়েরা নয়, সর্বত্রই। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব ধীরে ধীরে বিভিন্ন ধর্মের সকলকে কিভাবে না আকর্ষণ করে তাদের কাছে নিয়ে এলেন। তার একটি কথা হলো, যত মত তত পথ, সমস্ত ধর্মই এক। এই যে একটা বিশেষত্ব, এটা উনি নিজে সাধন করে দেখিয়ে দিয়ে গেলেন। এবং সেজন্যে সেই তৎকালীন সময়ে যেভাবে সবাই সাধারণ মানুষ থেকে আরম্ভ করে তখনকার দিনে নানা নামি দামি বলবো ধনী, ওনার কাছে কোনো ধনীদের ভেদ ছিল না, সকলেই তার কাছে এসেছেন। এবং সব থেকে বড় জিনিস ছিল, শ্রীরামকৃষ্ণদেব যেখানে যার মহত্বটা পেতেন তার সঙ্গে দেখা করতে চলে যেতেন, নিজে এগিয়ে গিয়ে। কেশব সেনকেও কেমন গিয়েছিলেন, বিদ্যাসাগরকেও দেখতে গিয়েছিলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এসেছিলেন, এরকম প্রত্যেকে তখনকার দিনে যারা সবাই ছিলেন। আবার স্বামীজি তার যে পার্শ্বদের উনি নিয়ে এসেছিলেন, সেই তাদের মধ্যেও ছিল কিন্তু বিদ্যা শিক্ষিত সবাই ছিল, আবার ক্ষুদ্রাতি ক্ষুদ্র যাকে আমরা বলি নিরক্ষর, সেরকম মানুষও ছিল। সেই সকলকেই কিন্তু একটা ঊর্ধ্বস্থানে ঊর্ধ্বে উঠিয়ে দিয়ে গেছিলেন, কারণ ভগবান সকলের ভিতরে বিদ্যমান। সেখানে ছোট বড়, ধনী নির্ধন, বিদ্যান অবিদ্যান কিছু ছিল না তার কাছে। ঠিক সেটাই দেখতে পাই, স্বামীজি সেইভাবে চেষ্টা করেছিলেন যে মেয়েদের জন্য কিছু করলে ভালো। মেয়েদের চিন্তা, তারা লেখাপড়া শিখে নিজেদের পায়ের উপর দাঁড়িয়ে নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখে, এটা উনি চেয়েছিলেন। কিন্তু তখনকার দিনে সেটা পাননি। যখন উনি বিদেশে গেছেন, সেও কিন্তু অদ্ভুত ব্যাপার। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, উনি কিন্তু তাতেও বিশ্বাস করতে পারেননি।
উনি শ্রী শ্রী মায়ের উপর নির্ভর করেছিলেন। শ্রী শ্রী মাকে উনি কি চোখে দেখতেন, সে অদ্ভুত ব্যাপার উনি দেখতেছিলেন। মার অনুমতি ছাড়া কিন্তু উনি একটি কাজও করেননি। আজকে যে বেলুড় মঠ দেখছেন, সেই বেলুড় মঠ একসময় যখন বাংলাদেশে প্লেগের অবস্থা হয়, খুব খারাপ অবস্থা, প্লেগ হয়েছিল, সেই সময় স্বামীজি চেয়েছিলেন কিভাবে কিছু সাহায্য করা হবে। তার জন্যে উনি বললেন বেলুড় মঠটি বিক্রি করে সেই অর্থ সেবাতে লাগানো হবে। আর এই সেবার ভাবটা কিন্তু ঠাকুরের কাছ থেকেই পেলেন। ঠাকুর বললেন দয়া নয়, সেবা ভিত্তিতে করতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু জগৎজননী মা সারদা দেবী বললেন এটা তো সম্ভব নয়, তুমি তো এটা স্বামীজিকে বলবেন, যেটা তো তুমি বিয়ে করে দিয়েছো, মার নামে ফোন করে দিয়েছিল, এটা তো তুমি করতে পারবে না। এখানে মা খুব শক্ত ছিলেন, যেখানে যেটা বলার দরকার ছিল সেখানে ঠিক সেটা বলেছেন। সেই জন্য দেখতে পাই ক্ষেত্রে যখন এই সারদা মঠের প্রতিষ্ঠার কথা হলো, কারণ স্বামীজি চেয়েছিলেন, তখন পাননি বলে গুরু ভ্রাতাদের উপরে এটা উনি দায় স্বরূপ দিয়ে গেছিলেন। ধীরে ধীরে আমরা দেখতে পাই চেষ্টা করছে, করতে করতে মায়ের শ্রী শ্রী মায়ের জন্ম শতবার্ষিকীতে বেলুড় মঠে যারা তখন ছিলেন সকলে চিন্তা করলেন যে এইবারে সারদা মঠ প্রতিষ্ঠা হবে। তার পেছনে আমি একটা জিনিস দেখতে পাই, সেটা হলো এইভাবে যে একটা সারদা মঠ প্রতিষ্ঠা হবে, তার তো সদস্যরা যারা আসবেন তাদেরকে তো একত্রিত হতে হবে। এইভাবে কিন্তু বিভিন্ন জায়গায় তারা সব একত্রিত হয়েছিলেন। প্রথম দিনে আমাদের শ্রী সারদা মঠ রামকৃষ্ণ সারদা মিশনের সাধারণ সম্পাদিকা ছিলেন ব্রহ্মাদিকা মুক্তিপ্রাণা মাতাজি। উনি এর জন্যে খুব ফাইট করেছিলেন। স্বামীজি বলেছেন সেজন্য বেলুড় মঠে সাধুদের সঙ্গে এবং সর্বত্র মানে অনেক আমাদের পুরানো যে সমস্ত ঋগ্বেদ সমস্ত জায়গা থেকে তুলে দেখেছেন যে হ্যাঁ মেয়েরা পারবে, মেয়েরা সব কিছু করেছেন। আমাদের ব্রহ্মবাদিনী সবাই ছিলেন, এখন তো হবে না কেন? সেই জন্য উনি খুব উদ্যোগ নিয়েছিলেন এবং সকলেই তখন একত্রিত সবাই করেছিলেন। সেই সময় যখন এই শতবর্ষ শুরু হলো, মায়ের হবে জয়রাম বাটিতে মায়ের মন্দির হবে, তখন স্বামীজি সে সময় ছিলেন না, স্বামীজি গুরু ভ্রাতাই অনেকে ছিলেন, স্বরূপ মহারাজ, স্বামী শারদানন্দজি মহারাজ, উনি ওখানে ব্যবস্থা করলেন জয়রাম বাটিতে মায়ের হবে বলে। সেখানে সব বিভিন্ন জায়গার মহিলারা সবাই একত্রিত হয়েছে। এখন যেমন আপনারা বিভিন্ন জায়গায় সভা সমিতি করেন, মেয়েরা নিজেরা সংঘ চালাচ্ছেন সমিতি করে, ঠিক সেরকম তখনও এসেছিল। বিশেষ করে কাশীতে তারা তখন ছিলেন। শ্রী সারদা মঠের যিনি প্রথম অধ্যক্ষা ছিলেন পরম পূজনীয়া ব্রহ্মাদিকা ভারতী প্রাণা মাতাজি, উনি ওই স্বামীজি যখন এটা ভেবেছিলেন তখন সিস্টার নিবেদিতাকে নিয়ে এসেছিলেন, সিস্টার থেকে। তা উনি বলেই দিয়েছিলেন, কারণ আপনারা জানেন যে আমাদের খুব একটা ছোঁয়াছুঁয়ির ব্যাপার ছিল, উনি সেটা বুঝে নিয়েছিলেন এবং ওকে বলেই দিয়েছিলেন তুমি একটু চিন্তা ভাবনা করবে না, এরকম যেটা অবস্থা উনি নিজেকে সেইভাবেই রেখেছিলেন। ফলে কি হলো, উনি একটা স্কুল করলেন বাগবাজারে। সেই স্কুলে এই ভারতী প্রাণা মাতাজি সেই ছোটবেলায় ওখানে পড়তেন। সেখানে স্বামীজিকেও উনি দেখেছেন আর সব মহারাজদেরও উনি দেখেছেন। তো উনি পরে যখন বড় হন তখন উনি বাড়ি থেকে নিয়ে আসেন ওকে, তখন ভগিনী সুধীরা ক্রিস্টিন এসেছিলেন, তখন ছিলেন ভগিনী নিবেদিতা, খুব স্ট্রং ছিলেন। তিনি স্কুলে দেখাশোনা করতেন। উনি যখন বাড়ি থেকে নিয়ে আসলেন তখন শ্রী শ্রী মার কাছে, মা তখন বাগবাজারে মায়ের বাড়িতে ছিলেন, তখন উনি ওখানে নিয়ে আসেন। গোলাম মা, জবিন মা ছিলেন, এরা সব মানে
ব্রাহ্মণ পরিবারের একটি মেয়েকে বাড়ি থেকে আনাটা একটু সহজ ছিল না। সেজন্য সুবিধা মা কি করেছিলেন, বিভিন্ন ওনার আত্মীয় স্বজনের বাড়িতে লুকিয়ে লুকিয়ে রেখেছিলেন। তিনি মার কাছে যখন নিয়ে আসতেন, মাকে বলেছিলেন, তা মাও চিন্তা করেছিলেন যে তুমি একটা, তখনকার দিনের তো, যে তুমি একটা এরকম কাজ করে ফেললেন, বাড়ি থেকে একটি মেয়েকে নিয়ে আসলে কি করে কি হবে। তখন উনি একটাই কথা বললেন, আমি তো করে নিয়ে এসেছি, এবার আপনার ভার, আপনাকেই ভার দিতে হবে। মার উপর ভার দিয়ে দিলেন। শ্রী শ্রীমার ওই জন্যে, তখন তার নাম ছিল পারুল, যখন লুকিয়ে লুকিয়ে রাখছিলেন তখন নাম পাল্টে দিয়েছিলেন সরলা। এই সময় দেখতে পাই যে এই সরলাকে মা কিভাবে তৈরি করছেন। আমার নিজস্ব চিন্তাধারায় এসেছে, আজ যে শ্রী সারদা মঠ হবে, স্বামীজি দেখেছিলেন, স্বামীজি দ্রষ্টা ছিলেন না, সপ্ত ঋষির একজন ঋষি ছিলেন। তার চিন্তা, তার কথা, তার কিছু কোনোটাই ভুল হবে না, সত্য হবে। সেই জন্য তার জন্য ধীরে ধীরে তৈরি করতে হবে। যেমন স্বামীজিকে ঠাকুর করেছিলেন, ঠাকুর তার স্বামীজির উপর ভাত দিয়ে ঠাকুর চলে গিয়েছিলেন, এরা সব রইল তুমি দেখো। এবং সেই সঙ্গে ঠাকুর আরেকটিও কাজ করেছিলেন, গৃহিণীর স্বামী কিন্তু আলাদা রাখেননি। যে সমস্ত গৃহীরা ঠাকুরের কাছে এসেছিলেন তারা কিন্তু সাধারণ কেউ ছিলেন না। সেই সূত্রেই কিন্তু বেলুড় মঠের সূত্রপাত। আর স্বামীজি কি করলেন, তার উপর ভাত দিয়ে গেলেন। ঠিক সেই রকম ভাবে আমরা দেখতে পাই যে সারদা মঠের যে চিন্তা ভাবনা স্বামীজি করেছিলেন, সেই জন্য তারও তো যেমন একটা স্তম্ভ দরকার হয়, ডাইরেক্ট একটা কানেকশন। ঠাকুর এবং মা যদি আলাদা না হন, ঠাকুর এবং মা যদি একই হন, তাহলে বেলুড় মঠ সারদা মঠ তো একই, ছেলেদের এবং মেয়েদের। স্বামীজি নিজেই বলেছিলেন, পশ্চিম পাড়ে মেয়েদের ছেলেদের হবে, আর পূর্ব গঙ্গার পূর্ব পাড়ে মেয়েদের মঠ হবে, এবং ভবিষ্যতে তাই হয়। এই যে সরলা কিভাবে ওরা দেখেছেন, যখন 18-19 বছর বয়স, 17-18 বছর বয়স, আমি এখনো ভাবলে চিন্তা করতে পারি না। তখন ওই বয়সের একটি মেয়ে বৃন্দাবনে তাকে রেখে সুবিধাদি সিমলায় চলে গেছিলেন। বৃন্দাবনের নিয়ম কানুন অনেক ছিল, যেখানে পট্টি ধারণ করতে হয় কোথায়। তার আগে তো শ্রী শ্রী মায়ের কাছে ওনার মন্ত্র দীক্ষা হয়ে গেছিলেন, সেজন্য উনি নিজেও শক্ত ছিল, নাহলে একলা থাকা এত সহজ ছিল না। ওখানেই উনি সাধন ভজন যা কিছু করার সমস্ত করেছেন একাকী। শেষে যখন ওখানকার নিয়ম অনুযায়ী এই পট্টি চণ্ডীর ব্যবস্থা হলো, তখন উনি পরিষ্কার সুবিধাদিকে জানিয়ে দিলেন, আপনি যদি না আসেন আমি এখান থেকে চলে যাব, আমাকে এখান থেকে না নিয়ে যান আমি চলে যাব। উনি তাড়াতাড়ি লোক পাঠিয়ে ওনাকে নিয়ে এলেন। সেখানে উনি ওই যমুনার ধারে জপ ধ্যান করতেন। বাকি বিহারীর যে প্রসাদস্থ ধারে বাকি সুভাষদের জপ ধ্যানে লক্ষ লক্ষ জপ উনি করেছেন। তারপরে যখন উনি আসেন এখানে, বিদ্যা স্কুলে তিনি পড়িয়েওছেন, সব করেছেন। মা এবং পরপর যোগিন মা, গলিন মা, গোলাম মা এবং শরৎ মহারাজ, মানে স্বামী শরদানন্দ মহারাজ শরীর চলে যায়। শরৎ মহারাজ ওনাকে বলেছিলেন যে কাশীতে দেখা হবে, মানে কাশীতে যাও। সেদিন ওনার শরীর চলে যাওয়ার পরে শুধু যদি একটা কাজ করেছিলেন, তখনকার দিনে এই ধাত্রীবিদ্যা নার্সিং শিখিয়েছিলেন, যে নিজের পায়ে দাঁড়াবে বলে। অনেকের আপত্তি ছিল, বিশেষ করে গোলাম মা যোগিন মা তো ব্রাহ্মণের ঘরে থেকে, এখন সেটা কেউ ভাবতে পারবে না। আজকে তার কত প্রয়োজন আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। মা বলেছিলেন, শ্রী শ্রী মা বলেছিলেন, কেন তো আমাদেরই করবে। এবং শেষ দিন পর্যন্ত মায়ের সেবায় উনি নিজেকে দিয়ে দিয়েছিলেন নিঃশেষে। গোলাম মা যোগিন মা শরৎ মহারাজের যখন শরীর যায়, তখন উনি ওখানে ছিলেন, ওনারই কোলে ওনার মাথা ছিল। তো ওনার মনে ছিল, উনি বলেছিলেন কাশী। এই যে ধাত্রীবিদ্যা শিখেছিলেন,
শরৎ মহারাজ যেখানে পাঠাতেন সব ওখানে, উনি কিছু জানেন না, ওনারই ব্যবস্থায় উনি কাশীতে সব থাকার ব্যবস্থা হয়ে পড়ে এবং ওখানেও উনি ঠিক ওইভাবে 27 বছর 27 ইয়ার্স উনি এক টানা কাশীতে ছিলেন, শুধু সাধন ভজন এইসব নিয়েছিলেন। আর কাশী অদ্বৈত আশ্রমে, সেবাশ্রমে তখন কেদার বাবা মানে স্বামী অচলানন্দজি মহারাজ ছিলেন। উনি কাছে গীতা উপনিষদ সব ক্লাসও করতে যেতেন, কিন্তু কারোর সঙ্গে উনি কথা বলতেন না, খুব রিজার্ভ ছিলেন। ফলে কিন্তু সকলেরই কিন্তু ওর ওপর একটা দৃষ্টি ছিল, কারণ ওরা যারা বেলুড় মঠের সাধুরা ওরা দেখেছেন ওকে, তখন খুব দূরত্ব ছিল। এখন যেমন সব আমরা খুব ক্লোজ হয়ে গেছে তা কিন্তু ছিল না, দূর থেকে লক্ষ্য রাখতে। তো এইভাবে ওরা ঠিক করলেন যে মায়ের ডাইরেক্ট ডিসাইপল কে যদি আমরা পাই তাহলে সারদা মঠ স্বামীজির নির্দিষ্ট পথে চলবে। এবং যখন জয়রামবাটিতে মায়ের ওই মন্দির হলো প্রতিষ্ঠা হলো শতবর্ষে, তখন মা সরলাকে ডেকে, তখনকার যিনি প্রেসিডেন্ট ছিলেন স্বামী শঙ্করানন্দজি স্বামী, উনি ওকে ডেকে বললেন তোমাকে দায়িত্ব নিতে হবে, সারদা মঠ হবে, মেয়েদের মঠ হবে, তোমাকে দায়িত্ব নিতে হবে। তখন অনেক বিদেশি মেয়েরা সবাই এসে গেছেন, লেখাপড়া সবাই ফিরে সবাই জমায়েত হয়েছেন নিবেদিতা স্কুলে। কিন্তু উনি একটা কথা বললেন, আমি তো ওরা সব বিদেশে, আমি ওখানে গিয়ে কি করবো? মহারাজকে একটি কথা বললেন, তুমি তো মাকে দেখেছ, তুমি মাকে, মার জীবনটাই তুমি দেখাবে। বাস্তবিকই আমরা যারা তাকে দেখতে পেয়েছি, আমরা শ্রী মাকে দেখিনি, কিন্তু তার ভেতর দিয়ে আমরা তাকে দেখার সুযোগ পেয়েছি, এটা সত্য সত্যি। এখানে যারা আমার পাশে বসে আছেন অনেকে, তারা কিন্তু দেখেছেন। সেই জন্যে আজকে যে সারদা মঠ, তখন সব বিভিন্ন প্রথম হয়েছিল আমাদের এন্টালিতে, কলকাতার এন্টালিতে সিআইটি রোডে। তখন উনি যে ইয়েতে পুজো করতেন কাশীতে ঠাকুরমাকে, সেই ঠাকুরমা আজও আছে। উনি ওখানকে বসিয়েছিলেন স্বামী শঙ্করানন্দ স্বামী, তৎকালীন অধ্যক্ষ ছিলেন বেলুড় মঠে। তারপরে শ্রী সারদা মঠ দক্ষিণেশ্বরে যে আমরা দেখতে পাই সুরজনী কানন, সেইখানে 1954 সালের 2রা ডিসেম্বর এই মঠ প্রতিষ্ঠা হয়। বিভিন্ন মাতৃভবন এবং নিবেদিতা স্কুলে তারা সবাই তো আগে থেকে এসে গেছেন, আমার মাতাজিরা সবাই নাম আপনারা জানেন। মোক্ষপ্রাণা পরম পূজনীয় মোক্ষপ্রাণা মাতাজি, পরম পূজনীয় শ্রদ্ধাপ্রাণা মাতাজি, পরম পূজনীয় ভক্তিপ্রাণা মাতাজি, পরম পূজনীয় দয়াপ্রাণা মাতাজি, পরম পূজনীয় বিদ্যাপ্রাণা মাতাজি, পরম পূজনীয় মেধাপ্রাণা মাতাজি, এরা সবাই তখন এসে গেছে। আরও সব অনেক আমাদের সাধুরা সন্ন্যাসিনীরা সব একত্রিত হয়েছে। সেই সারদা মঠ আজকে ধীরে ধীরে শুধু কলকাতা শহরে নয়, কলকাতার বাইরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সারদা মঠ প্রতিষ্ঠিত হয়েছে। এবং সেখানে আপনারা সবাই এসে কত আনন্দ পাচ্ছেন। এটাই দেখবার যে ভগবান কিভাবে প্রতি মানুষকে আকর্ষণ করেন। আমাদের যুগে যুগে তো ভগবান এসেছেন, সেই যুগের প্রয়োজনে এসেছিলেন, তখনও যেমন সকলকে আকর্ষণ করে নিয়ে এসেছিলেন, আজও কিন্তু এখনো পর্যন্ত আমাদের সকলকে এইভাবে আকর্ষিত করছেন এবং নিয়ে আসছেন শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির চরণে। আমরা যারা আজকে এখানে এই আজকে বিশেষ একটা শুভ দিনে একত্রিত হয়েছি, শ্রী শ্রী ঠাকুর মার কাছে এই প্রার্থনা করি